জি ম্যাম। জি ম্যাম, এখন এখন তো অন হয়েছে মনে হয়। জি ম্যাম। মনে হয়েছে। আচ্ছা, সো ওয়ার্কিং এজ যখন পপুলেশনটা দেখাচ্ছিলাম, এটা এই যে এই টেবিলটা দেখানোর জন্য আমি বইটা ওপেন করলাম, যে যেই বই রেফারেন্স থেকে আসলে আমি পড়াচ্ছি সেই রেফারেন্সটা ওপেন করলাম এটা বোঝানোর জন্য। কারণ আমরা এখন আরো কয়েকটা টার্ম পড়বো, মানে কত, যেহেতু আমরা লেবার মানে আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলছি, আনএমপ্লয়মেন্ট ইটস রিলেটেড উইথ দ্য লেবার মার্কেট, সো লেবার মার্কেটে কিছু ইন্ডিকেটর দেখবো। তো এগুলো বোঝার জন্য আমাদের এই পুরো মানে পপুলেশনটাকে আমরা কত ভাগে ভাগ করছি সেটা আসলে বোঝার একটা বিষয় আছে। সো এই জন্য এখানে যাচ্ছে। আচ্ছা, সো যেটা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল যে পপুলেশন যেটা আছে, এটাকে আমি এটা জাস্ট একটা বইয়েরই টেবিল। সো টোটাল পপুলেশনটাকে আমরা এরকম সি গ্রিন একটা কালার দিয়ে দেখাচ্ছি। ফার্স্টে আমরা এই টোটাল পপুলেশনটাকে দুটো ভাগে ভাগ করি। ওয়ান পার্ট ইজ ওয়ার্কিং এজ পপুলেশন, অ্যানাদার ওয়ান ইজ ইউথ অ্যান্ড ইনস্টিটিউশনালাইজ, যাদেরকে আসলে আমরা ধরে নিচ্ছি যে যারা ইনস্টিটিউশন মানে যাদেরকে অ্যাকচুয়ালি আনইনস্টিটিউশনালাইজ, যারা ওয়ার্কিং এজ পপুলেশনের ভিতরে পড়ছে না। আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার করে বলি। বিলো 16 যারা আছে তাদেরকে আমরা ইউথের মধ্যে নিয়ে আসছি। যে যারা মানে আমার কাজ করার, আমরা ইকোনমিক্স এর ভাষায় আমরা যাদেরকে কাজ করার মতো মনে করি না। অ্যান্ড অ্যাবভ যে 65 আছে, যারা 66 থেকে শুরু করে যারা আছেন তাদেরকেও আমরা এটার মধ্যে রেঞ্জে নিয়ে আসি। এছাড়া অনেক ক্ষেত্রে আপনারা অপ্রাতিষ্ঠানিক যে কাজগুলো করে থাকেন তাদেরকেও কিন্তু এটার ভিতরে নিয়ে আসা হয়। এখন এইটা আসলে এটা কান্ট্রি টু কান্ট্রি এই ক্যালকুলেশনটা ভ্যারি করে। সো অপ্রাতিষ্ঠানিক কাজ বলতে এখানে আসলে আমরা এখানে মিন করছি যে অনেক সময়ই দেখা যায় যে আম, আপনি হচ্ছেন গিয়ে আপনার এইজ ওয়ার্কিং এজ পপুলেশনের ভিতরে নাই, বাট আপনি কাজ করছেন, সেটাকে আসলে আমরা এই টার্মটার ভিতরে নিয়ে আসতে পারছি না, যেহেতু আমরা যে পোর্শনে ভাগ করছি সেখানে আমরা এখানে নিয়ে আসতে পারছি না। তো এটাকে আনস্টিটিউশনালাইজ নিয়ে আসছি। বা আপনি কোনো একটা কারণে মেন্টালি স্টেবল না, তখন আপনি ওয়ার্কিং এজ পপুলেশনের ভিতরে থাকলেও আপনাকে কিন্তু আমি এখানে ক্যালকুলেশন করতে পারবো না। লাইক আপনি যদি অসুস্থ থাকেন, সে যে কোনো পার্সন যদি কোমাতে থাকে, তাকে তো নিশ্চয়ই আমি মানে ওয়ার্কিং এজের ভিতরে তাকে আনাটা আমাদের জন্য আসলে উচিত না। তো তাদেরকে আসলে আমরা এই রেড জোনটার ভিতরে নিয়ে যাচ্ছি। ওকে, দেন আফটার এই ওয়ার্কিং এজ পপুলেশনটাকে, নট দিস রেড জোন, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। ওয়ান ইজ লেবার ফোর্স, অ্যানাদার ওয়ান ইজ নট ইন লেবার ফোর্স। সো লেবার ফোর্স বলতে আমি যেটাকে বুঝাচ্ছি যে যাদের হু হ্যাজ দ্য উইলিংনেস টু ডু দ্য জব, অর্থাৎ আমার ইচ্ছা আছে ওয়ার্কিং এজে থাকলেই যে আমি লেবার, আমার যে জব করার ইচ্ছা থাকবে তা কিন্তু না। অনেকেই থাকে যে বলে যে আমার আসলে কোনো কিছু করার ইচ্ছা নেই, সে হয়তো সে কাজ করতে চায় না, সো হি ইজ নট আন্ডার দ্য লেবার ফোর্স। সো এই ওয়ার্কিং এজটাকে দিন আমি দুটো ভাগে ভাগ করব। আর আপনার হচ্ছে গিয়ে লেবার ফোর্স আর নট ইন লেবার ফোর্স। লেবার ফোর্সে তারাই আসবে যাদের who has the willingness to do any kind of job, and নট ইন লেবার ফোর্স মিন্স যারা কাজ করতে চাচ্ছে না সেটা। তা এখন যারা লেবার ফোর্সে নেই তাদেরকে নিয়ে আমার আবার হেডেক নেই, সো রেড টার্মটা বাদ। দেন দিস লেবার ফোর্স, অর্থাৎ লেবার ফোর্সকে আমি আবার ভাগ করলাম, সেটাকে আমি দুটো টার্মে নিয়ে আসি, এমপ্লয়েড অ্যান্ড আনএমপ্লয়েড। অর্থাৎ হু হ্যাভ দ্য জব, ফুল টাইম জব, দে আর আন্ডার দ্য এমপ্লয়েড পোর্শন, অ্যান্ড হু ডাজন্ট হ্যাভ দ্য জব, দে আর আন্ডার দ্য আনএমপ্লয়েড পোর্শন। সো আমি যদি এটা ইউএস ইকোনমি নিয়ে বলেছি, সো ইউএসএ তে যদি আমি দেখি যখন এই বইটা লেখা, সে সময় টোটাল পপুলেশন ওয়াজ 300 মিলিয়ন, হুইচ মিনস 30 কোটির মতো পপুলেশন ছিল। সো আন্ডার ইট, এটাকে প্রথমে দুটো ভাগে আমি ভাগ করলাম, which is working age and non-working age, or so working age population এর ভিতরে আমার আসলো হচ্ছে কি 250 মিলিয়ন, which means 25 কোটি মানুষ ছিল হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশনের ভিতরে, আর বাকি 5 কোটি ছিল ইউথ বা আনইনস্টিটিউশনালাইজ, অর্থাৎ যাদেরকে আমি যে বললাম অপ্রাতিষ্ঠানিক ভাবে চলে আসছে, যে সিক বা মেন্টালি স্টেবল না, তাদেরকেও কিন্তু আমি এর ভিতরে নিয়ে আসি, বা ওয়ার্কিং এজের ভিতরেই পড়ছে না, বিলো 16 অর অ্যাবভ 65। দেন এই 250 যে আমি যে পপুলেশনটা পেলাম, যে 250 যে পপুলেশনটা পেলাম, এই 250 মানে 250 মিলিয়নের ভিতরে আবার আমি দেখতে পেলাম হচ্ছে কি 15 মিলিয়ন দে আর আন্ডার দ্য লেবার ফোর্স, অর্থাৎ তারা হচ্ছে গিয়ে দে ওয়ান্টস টু ডু এনি কাইন্ড অফ জব, আর বা ফুল টাইম মানে তাদের জব মানে কাজ করার ইচ্ছা আছে, দে হ্যাভ দ্য উইলিংনেস। এন্ড বাকি 10 কোটি পার্সেন্ট পেলাম যারা তারা আসলে লেবার ফোর্সে নেই, অর্থাৎ তারা কাজ করতে চায় না, হতেই পারে।
এখন এই যে 15% পেলাম, 150 মিলিয়ন, মানে অর্থাৎ 15 কোটি যে পার্সেন্ট পেলাম, এই 15 কোটির মধ্যে অলমোস্ট 12 মিলিয়ন, অর্থাৎ 120 মিলিয়ন, মানে 12 কোটি হচ্ছে গিয়ে এমপ্লয়েড, তারা কাজ করছে, আর বাকি 3 মিলিয়ন, সরি 30 মিলিয়ন, মানে আমরা প্রায় 3 কোটির মতো বলতে পারি যারা আনএমপ্লয়েড। বুঝতে পারছি? সো এইভাবে কিন্তু আমরা এটাকে ভাগ করে নিয়ে আসবো, এটা একটু আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে। সো এরপরে চলে যাই যে তাহলে আমরা এতটুকু বুঝে আসলাম যে এমপ্লয়েড বিষয়টা কি আর আনএমপ্লয়েড বিষয়টা কি। এমপ্লয়েডে আমরা বুঝলাম যে এমপ্লয়মেন্ট মিন্স হচ্ছে গিয়ে আমরা আই want to do a job, and when I'm getting that full-time job, I'm under the working age population, so then this situation is called employment. আর unemployment হচ্ছে গিয়ে যে yes I have the willingness to do the job, এই যে আবারও বলছি যে আমি লেবার ফোর্সে মানে আমি ওয়ার্কিং এজে থাকা মানেই যে আমার উইলিংনেস আছে তা না। So I have the willingness to do the job. Then আচ্ছা আমি আবার একটু যাই, তাহলে আবারও বুঝবো যে I have the willingness to do the job, এই যে আমি ওয়ার্কিং এজের ভিতরে আছি, বাট এন্ড দেন আমার সেই উইলিংনেসটা আছে, এই জন্য আমি আসি যে লেবার ফোর্সে চলে আসলাম। I have the willingness to do the job, then I am searching for it last 2 months, দেন আমি যখন খুঁজে পাচ্ছি না তখন আমি আনএমপ্লয়েড। দেখেন যারা কিন্তু উইলিংনেস নেই তাদের তাদের ক্যালকুলেশনই আলাদা, তারা কিন্তু আনএমপ্লয়েড এর ভিতরে আসতে এই যে নট ইন দ্য লেবার ফোর্সে তারা চলে যাচ্ছে। তো আনএমপ্লয়মেন্টের ক্যালকুলেশনের সময় কিন্তু আপনার উইলিংনেস আছে কি আছে না, ইটস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে, সো এরপরে যাই হচ্ছে গিয়ে এই যে ইন্ডিকেটর বলছিলাম। সো লেবার মার্কেটের কথা যখন আমরা মানে আমরা এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্টের কথা যদি আনি, অ্যাকচুয়ালি এটা একটা মার্কেটের আন্ডারে পড়ে। আমরা তো মার্কেট সম্পর্কে একটা আইডিয়া রাখি যে যেখানে আসলে প্রোডাক্টের ওনারশিপ চেঞ্জ হয়। সো সেই মার্কেটে যে কোনো ধরনের মার্কেট হতে পারে, দ্য মার্কেট কুড বি মার্কেট ফর গুডস অ্যান্ড সার্ভিসেস, অর দ্য মার্কেট কুড বি মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। So normally the labor sells in the market for factors of production. So in this market, actually there are some indicator to find out how does the market going on. মার্কেটে কিভাবে যাচ্ছে এটার জন্য কিছু ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটর গুলো কি আমরা একটু সেটা দেখে নেই। এখানে ইন্ডিকেটর হিসেবে আমরা যে লেবার মার্কেটে কিভাবে যাচ্ছে, এখানে আমরা বেশ কয়েকটা ইন্ডিকেটর দেখে থাকি। এর মধ্যে একটা আছে যেটা ফাইন্ড আউট দ্য আনএমপ্লয়মেন্ট রেট। যেমন আমাদের দেশেও কিন্তু যদি আমরা লেবার মার্কেট বা আনএমপ্লয়মেন্ট এগুলো নিয়ে কথা বলতে যাই, আমি কিন্তু এই ইন্ডিকেটর গুলোই দেখবো এবং এগুলোর পার্সেন্টেজ ওয়াইজই কিন্তু আমি তখন বলতে পারবো যে আমাদের ইকোনমিক সিচুয়েশনটা কেমন। সো the indicators are the unemployment rate, the employment to population ratio, and the labor force participation rate. সো আনএমপ্লয়মেন্ট রেটটা যদি আমি দেখি, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আনএমপ্লয়মেন্ট রেটটাকে যদি আমি ভালোভাবে ফাইন্ড আউট করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা এইবারে আমরা কয়েকটা ম্যাথস করব, বেসিক্যালি ছোট ছোট ম্যাথস, এটা জাস্ট 2 লাইনের ম্যাথ হবে। তো আমি কয়েকটা টেকনিক শিখিয়ে দিব, সেই ক্ষেত্রে যেটা হবে যে এই রিলেটেড যে কোনো ম্যাথ আসলে আসলে আপনারা সলভ করতে পারবেন। আনএমপ্লয়মেন্ট রেট সাপোজ আমরা যখন ফাইন্ড আউট করছি, আনএমপ্লয়মেন্ট রেটটা ফাইন্ড আউট করার ফর্মুলাটা এরকমই হবে যে যখনই কোনো কাইন্ড অফ রেট আমাকে বের করতে বলবে, আমাকে মনে রাখতে হবে উই হ্যাভ টু ডিভাইডেড দ্য টোটাল টার্ম বাই দ্য রিলেটেড টার্ম। দেন যেহেতু রেট বের করতে বলেছে মানে এটাকে পার্সেন্টেজে দেখাতে হবে, সো উই হ্যাভ টু মাল্টিপ্লাই ইট বাই 100। সো লাইক আনএমপ্লয়মেন্ট রেট বের করতে বলেছে, তাহলে আমি বললাম কি যে যখনই আমাকে রেট বের করতে বলবে তখন আমরা যেটা করব যে টোটাল টার্মটাকে রিলেটেড টার্মটা দিয়ে ডিভাইড করব, করে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে আনএমপ্লয়মেন্ট, তো আনএমপ্লয়মেন্ট রেট বের করতে বলে, তাহলে আনএমপ্লয়মেন্টের সাথে টোটাল টার্মটা কি, কোনখান থেকে আসলে আনএমপ্লয়মেন্ট আসে, পপুলেশন থেকে না লেবার ফোর্স থেকে? অবভিয়াসলি যদি আমরা আগে ইমেজটা ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আনএমপ্লয়মেন্টটা কিন্তু আমার আসলে ব্যাক করছে হচ্ছে লেবার ফোর্স থেকে। সো এই রিলেটেড টোটাল টার্মটা আসলে আমার কিন্তু লেবার ফোর্স। সো দ্যাটস ওয়াই দেখেন আমরা যখন আনএমপ্লয়মেন্ট রেটটা বের করছি, এই লেবার ফোর্সকে রিলেটেড টার্ম তাহলে কি হওয়া উচিত, অবশ্যই আনএমপ্লয়মেন্ট রিলেটেড কিছু। সো আমরা কিভাবে পেলাম নাম্বার অফ আনএমপ্লয়েড পিপল। সো এই জন্য যখন আমরা আনএমপ্লয়মেন্ট রেট বের করছি তখন নাম্বার অফ আনএমপ্লয়েড পিপল ডিভাইডেড বাই লেবার ফোর্স ইন্টু 100, যেহেতু আমরা রেট বের করছি এখানে এটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিব।
এভাবে আমরা এটা ফাইন্ড আউট করছি। ঠিক একইভাবে এখানে যদিও নাই, যদি আমাকে বলতো যে ফাইন্ড আউট দ্য এমপ্লয়মেন্ট রেট, আমাকে বললো যে এমপ্লয়মেন্ট রেটটা যদি ফাইন্ড আউট করতে বলতো, তখন আমি কি করতাম? তাহলে হচ্ছে গিয়ে, যেহেতু হচ্ছে গিয়ে একইভাবে ফর্মুলাটা কিন্তু নাই, জাস্ট আমরা এখান থেকে ডিরাইভ করতে পারি। সো যেহেতু এখানে এমপ্লয়মেন্ট বের করতে বলেছে, তাহলে এমপ্লয়মেন্টের রিলেটেড টার্মটা কি? অবভিয়াসলি নাম্বার অফ পিপল এমপ্লয়েড। সো নাম্বার অফ পিপল এমপ্লয়েড কে আমি হচ্ছে গিয়ে, আমি জাস্ট ইএম লিখলাম, ইএমপি, সরকার বুঝে নেবেন যে এমপ্লয়েড বুঝাচ্ছে। সো নাম্বার অফ পিপল কে, নাম্বার অফ পিপল এমপ্লয়েড, এটাকে যদি এটা রিলেটেড টোটাল টার্মটা হচ্ছে গিয়ে লেবার ফোর্স, লেবার ফোর্স দিয়ে যদি আমি ডিভাইড করে দিতাম, লেবার ফোর্স দিয়ে যদি আমি ডিভাইড করে দিতাম, দেন হচ্ছে গিয়ে, দেন টোটাল টার্মটাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করতাম, তাহলে হচ্ছে গিয়ে আমরা এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে যেতাম। আবারও বলি যে যে কোনো ধরনের রেট বা রেশিও, রেটের ক্ষেত্রে, রেশিওর ক্ষেত্রে একই জিনিস। রেশিও তো তারা স্পেসিফিকলি বলছে যে রেশিও ফাইন্ড আউট করছি, সেই ক্ষেত্রে আমরা আমাদের ম্যাথস করার ইজি ওয়ে হচ্ছে গিয়ে রিলেটেড টার্মটাকে, যেই টার্মটার আসলে রেট বা রেশিও বের করতে হবে, সেই রিলেটেড টার্মটাকে আমরা টোটাল টার্ম দিয়ে ডিভাইড করব, দেন উই হ্যাভ টু মাল্টিপ্লাই ইট দ্য হোল থিং উইথ 100, সো উই উইল ফাইন্ড আউট দ্যাট থিং। ফর এক্সাম্পল, আমি আনএমপ্লয়মেন্ট রেটটা বের করছিলাম হচ্ছে গিয়ে নাম্বার অফ আনএমপ্লয়েড পিপল ডিভাইডেড বাই লেবার ফোর্স ইনটু 100, এভাবে পেলাম। বা এমপ্লয়মেন্ট রেটও কিন্তু সেম ভাবে বের করলাম, নাম্বার অফ এমপ্লয়েড পিপল ডিভাইডেড বাই লেবার ফোর্স ইনটু 100, এভাবে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার আসি হচ্ছে গিয়ে, এখানে ম্যাথসটা আমাকে সলভ করে দেখানো আছে। তো আমরা এখন দেখবো যে একটা ম্যাথস দেখবো যে এখানে কি, কারণ আমি ম্যাথস দিব অলরেডি, এই কারণেই হচ্ছে গিয়ে দেখানো। আপনাদের ফাইনাল টার্মে হচ্ছে গিয়ে এখন পর্যন্ত আমি কোনো ম্যাথ করাইনি। তো এখন আসি, সাপোজ আপনাকে একটা ম্যাথস দিল, এই যে এখানে যেটা বইয়ে যেটা আছে আমি সেটাতেই যাচ্ছি। বললো যে ইন জুন 2010 the number of people employed was 139.1 million and the number of unemployed was 14.6 million. By using the above equation, can you verify the labor force was 153 million? আচ্ছা, এখানে আমাকে যেটাকে বলছে যে আমাকে বলছে যে একটা কান্ট্রির কথা বলেছে যেখানে 139 মিলিয়ন পিপল ওয়াজ employed and 14.6 million people was unemployed. So এখান থেকে বললো যে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল, দিয়ে বললো যে মেইনলি ম্যাথসটা নিচে ছিল। তো সেখানে বললো যে আমাকে আসলে এখানে আনএমপ্লয়মেন্ট রেটটা যদি বের করতে বলে, তাহলে আমি কিভাবে করব? তো আমরা সাধারণত এই ম্যাথস গুলো যখন করি, এখানে ইনফরমেশনটা এইভাবে দেওয়া থাকে, দেখা যায় যে কোনো একটা ক্ষেত্রে নাম্বার অফ এমপ্লয়েড বা আনএমপ্লয়েড পিপলের সংখ্যা বলে দেয়, দিয়ে হচ্ছে কি লেবার ফোর্সটা দেওয়া থাকে, দিয়ে বলে যে আনএমপ্লয়মেন্ট রেটটা ফাইন্ড আউট করতে। তো আমরা আসলে ম্যাথটা কিভাবে করতে পারি? তো এখন ধরেন, যদি আমরা তো অলরেডি লেবার ফোর্স দেখিয়ে আসলাম, যে লেবার ফোর্স দেখলাম মিন্স হচ্ছে দিস ইজ দ্য সাম অফ এমপ্লয়েড অ্যান্ড আনএমপ্লয়েড পিপল। লেবার ফোর্সে কিন্তু আমি সেটাই দেখলাম, যে দিস ইজ দ্য সাম অফ এমপ্লয়েড অ্যান্ড আনএমপ্লয়েড পিপল। সো দুটো যদি সাম এভাবে হয়, তো সেই ক্ষেত্রে আমরা যদি কোনো একটা কারণে এমপ্লয়েড বা আনএমপ্লয়েড যে কোনো একটা সংখ্যা যদি বলে দেওয়া থাকে এবং আমরা যদি টোটাল লেবার ফোর্সটা জানি, দেন ইজিলি উই ক্যান ফাইন্ড আউট দ্য অপোজিট থিং। যেমন আমি কিন্তু এখানে যখন পড়াচ্ছিলাম, আমি কিন্তু দেখলেন যে আমি জাস্ট এখানে রেশিওটা দেখে বলছিলাম যে এই যে টোটাল লেবার ফোর্স ইজ 150, তো এখানে দেখে মনে হচ্ছে 20, মানে 12 কোটি হচ্ছে কি এমপ্লয়েড অ্যান্ড বাকি 3 কোটি মনে হচ্ছে আনএমপ্লয়েড। আমি কিন্তু এভাবে মাইনাস করে পেয়ে যাচ্ছিলাম। তো ঠিক একইভাবে যদি কোনো কারণে আমাকে লেবার ফোর্সের ইনফরমেশন দেওয়া থাকে, নাম্বার অফ এমপ্লয়েড প্লাস হচ্ছে নাম্বার অফ আনএমপ্লয়েড, তাহলে আমি সেখান থেকে কিন্তু বের করে বাকিটা, বাকি অ্যান্সারটা বের করে নিতে পারবো। তো আমরা এখন একটা ম্যাথ করব, আমি একটু বলছি, কাইন্ডলি কোশ্চেনটা একটু লেখেন, নাহলে ম্যাথসটা আসলে বুঝতে পারবেন না। আমরা দুটো ম্যাথই করব, ওকে ম্যাম। আমি নিজেও করব যদিও। তো তার আগে আমি কোশ্চেনটা একটু বলে একটু লিখে নেন। এই কোশ্চেনটাই হবে, জাস্ট আমি একটু ঘুরিয়ে বলছি। তো এটাই লেখেন, ইন জুন 2010 in June 2010 the number of employed was 139.1 million, এটুকু লেখেন।
and the total labor force was, এরপরে লিখবেন হচ্ছে the total labor force, একটু স্লো গেলে ভালো হয়। আচ্ছা এই লাইনটা লিখে নেন আগে। in June 2010 মানে 2010 সালে the number of people employed was 139.1 million. ম্যাডাম শুরু থেকে একটু বলবেন প্লিজ। In June 2010 the number of people ইন employed জো in June 2010 the number of people employed was 139.1 million মানে অলমোস্ট কত হয়? এমপ্লয়েডের পর কি বললেন ম্যাম? The number of people employed was 139.1 ওয়াজ 139.1 million and জি the total labor force and the total labor force was আমি এখানে ভ্যালুটা লিখছি 169.33 million and the total labor force was 169.33 million. Okay, again I mentioned in June 2010 the number of people employed was 139.1 million and the total labor force was 169.33 million. Full stop. Full stop দিয়ে তারপরে লেখেন calculate the unemployment rate, calculate the unemployment rate, calculate the unemployment rate আমার সাথে সাথে এখন ম্যাথটা করতে হবে, আদারওয়াইজ পরবর্তীতে দেখবেন করতে পারবে না। calculate the unemployment rate and employment rate শেষ। অর্থাৎ ফুল স্টপের পরে কি বলবেন? ক্যালকুলেট দ্য আনএমপ্লয়মেন্ট এন্ড এমপ্লয়মেন্ট রেট, দুইটাই, অর্থাৎ এমপ্লয়মেন্ট রেটটাও বের করতে বলেছি, আনএমপ্লয়মেন্ট রেটটাও বের করতে বলেছি। ক্যালকুলেট দ্য এমপ্লয়মেন্ট এন্ড আনএমপ্লয়মেন্ট রেট, অর্থাৎ দুইটা রেটই আমরা এখন বের করব। ম্যাম এক্সাম শুরু হবে কয়টায়? 9:30 প্রি শিডিউল করা, অটোমেটিক্যালি আপনার গুগল ক্লাসরুমে অ্যাড হয়ে যাবে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাকে এমপ্লয়মেন্ট আর আনএমপ্লয়মেন্ট বোথ রেটটা বের করতে বলেছে। তার আগে আমি একটু দেখে নিই যে আমার গিভেন দ্যাটে কি কি দেওয়া আছে। সো we can find out that is আগে যা যা বলে দিয়েছিল the labor force টা কত বলে, labor force was 169.33 million, is it? এরকমই তো ছিল। Yes ma'am. And the number of people employed that was 139. একটু বলে দেন। 139.1 most probably 1 জি ম্যাম 139.1 মিলিয়ন। সো এই দুটো ভ্যালু আমাকে দেওয়া আছে, দিয়ে আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে যে আল্লাহ আমাকে লেবার এমপ্লয়মেন্ট রেটও বের করতে বলেছে, আনএমপ্লয়মেন্ট রেটও বের করতে বলেছে। তো এখন দেখেন আগে আমি আনএমপ্লয়মেন্ট রেটটা বের করব। তো আনএমপ্লয়মেন্ট রেটটা যদি বের করতে যাই তাহলে আমাদের ফর্মুলা কি বলছে, আমরা মেমোরাইজও করছি না। আনএমপ্লয়মেন্ট রেট which means related term, that means the number of unemployed people will be divided by the total term which is labor force multiplied by 100। তাহলে দেখেন অলরেডি আমার কিন্তু নাম্বার অফ আনএমপ্লয়েড পিপল সেটার সংখ্যা বলে নাই। তাহলে এটা কিভাবে বের করা যায়? সো যদি কমন সেন্স ইউজ করি, আমরা লেবার ফোর্স বলতে কি বুঝি? লেবার ফোর্স মিন্স দিস ইজ দ্য সাম অফ এমপ্লয়েড এন্ড আনএমপ্লয়েড পিপল, ইজ ইট? জি ম্যাম।
জি তাহলে ম্যাম। আমার লেবার ফোর্সও দেওয়া আছে, এমপ্লয়েডও দেওয়া আছে। তাহলে আমি যদি লেবার ফোর্স থেকে নাম্বার অফ বিয়োগ দিলে জাস্ট নাম্বার অফ এমপ্লয়েড পিপলটার সংখ্যা মাইনাস করে দেই, তাহলেই তো আমার হচ্ছে কি আমার লেবার ফোর্স স্পেলিংটা মিস্টেক করেছি। সো সেখান থেকে যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু আমরা নাম্বার অফ আনএমপ্লয়েড পিপল পেয়ে যাচ্ছি। দ্যাটস ইট। আমরা সেটাই করব। আমরা যেটা করব যে আমার লেবার ফোর্স ছিল, টোটাল লেবার ফোর্স ইজ 169.33, সেখান থেকে আমরা মাইনাস করে দিচ্ছি হচ্ছে 139.1. So we will find out the total labor force. এটা কত আসে একটু দেখান তো। 24.23. 24 or 20? 30.23 ম্যাম 30.23 30.23 ম্যাম। 30.23 মিলিয়ন। Million. আমরা কিন্তু নাম্বার অফ আনএমপ্লয়েড পিপলও পেয়ে গেলাম। তাহলে এখন আমরা তো ইজিলি এমপ্লয়মেন্ট এন্ড আনএমপ্লয়মেন্ট রেট বের করতে হবে। আনএমপ্লয়মেন্ট রেটেই যাই ফার্স্ট টাইম। আচ্ছা, ফর্মুলাটা সবসময় লিখবেন যদি ম্যাথসটা আপনাদের এক্সামে আমি দেই, অ্যাসাইনমেন্টে যদি দেই। সো 17.85 আচ্ছা আসি আমি একটু লিখে নিই, না তো অনেকেই বুঝবে না। সো আনএমপ্লয়মেন্ট রেট মানে এই ম্যাথগুলো যখন আমরা করব অবশ্যই আমরা ফর্মুলাটা লিখবো। এটা আমি এটা একটু বলছিলাম, ফর্মুলা লিখতে হবে এই কারণেই, আদারওয়াইজ আমাদের দেখা যাবে যে ক্যালকুলেশন করতে আমরা ভুল করে ফেলছি। তো আনএমপ্লয়মেন্ট রেট, তাহলে এটা রিলেটেড টার্মটা কি? রিলেটেড টার্ম হচ্ছে নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড। এটাকে আমরা ডিভাইডেড করব হচ্ছে টোটাল টার্ম দিয়ে। সো টোটাল টার্ম হচ্ছে লেবার ফোর্স, সেটা দিয়ে আমি ডিভাইড করলাম। লেবার ফোর্স দিয়ে আমি ডিভাইড করব, দেন পুরো টার্মটা হচ্ছে গিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই যাবে। এই হচ্ছে ম্যাথ। তো এরপর আপনারা ভ্যালু বসিয়ে দেন। ভ্যালু বসালে এটার অ্যান্সার কত পেয়েছেন আমাকে একটু বলেন। 17.85 17.85। টোটালটার আনসার। আচ্ছা, যেহেতু আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ইটস আ কমন সেন্স, 100 দিয়ে মাল্টিপ্লাই করা মিন্স হচ্ছে এটাকে আমরা পার্সেন্টেজে দেখাতে হবে। সো আমরা বুঝলাম যে যদি 100% নেই, ওই যে ইকোনমির কথাটা আমি বলেছি সেখানে অলমোস্ট 18% পিপল, যেহেতু 17.85 পেলাম, 18% পিপল হচ্ছে কি আনএমপ্লয়েড। যদি আমাকে বলেন একটা দেশের সিচুয়েশন হিসেবে এটা কি ভালো সিচুয়েশন? না, অবশ্যই না। আনএমপ্লয়মেন্ট রেটটা 10% এর উপরে চলে যাওয়া মানে হচ্ছে ওই ইকোনমিক সিচুয়েশন খুব বেশি একটা ভালো না। এরপরে চলে যাই এমপ্লয়মেন্টটাকে যদি বের করতে, আচ্ছা আমি এখান থেকেই করি। সো আমি যদি এখন এখান থেকে আবার এমপ্লয়মেন্ট রেটটা বের করতে যাই, এমপ্লয়মেন্ট রেট বের করতে গেলে একইভাবে রিলেটেড টার্ম উইল বি ডিভাইডেড বাই টোটাল টার্ম। সো রিলেটেড টার্ম হচ্ছে নাম্বার অফ পিপল এমপ্লয়েড, দেন টোটাল টার্ম হবে লেবার ফোর্স, দেন মাল্টিপ্লাই বাই 100। সো এখান থেকে অ্যান্সার কত আসছে? 82.15 আচ্ছা 82.15। এবং যেহেতু আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি, অবভিয়াসলি ইট উইল বি ইন পার্সেন্টেজ ফর্ম। সো একইভাবে আমরা যদি 100% যাই তাহলে দেখতে পাবো যে এর মধ্যে প্রায় 100 জনের মধ্যে 83 পিপল দে গেট দ্য জব এন্ড 17 পিপল দে ডোন্ট হ্যাভ দ্য জব, এরকম হবে। এবং এটা আর একটা ইজি ওয়ে আছে, আমরা আমাদের ম্যাথসটা হয়েছে কিনা এখান থেকে বুঝতে পারবো। মনে রাখতে হবে যেহেতু রেট দিয়ে বের করছি, সো হুইচ মিন্স যখন এই দুইটা মিলে 100 হবে, দেখেন আমার এখানে এমপ্লয়মেন্ট আর আনএমপ্লয়মেন্ট দুটাকে সাম করলে কিন্তু আমরা 100 পাচ্ছি, তখন আপনি বুঝতে পারবেন আপনার ম্যাথসটা হয়েছে ইজিলি, মানে এখানে কোনো মিস্টেক নেই। ওকে, সো তাহলে আমরা একটা খুব দেখেন ইজি ম্যাথও করে ফেলাম এবং এখান থেকে দেখেও ফেললাম যে কোন রেশিওটা হলে আমরা বুঝবো যে দেশের কন্ডিশন ভালো আছে বা খারাপ আছে, এটাও কিন্তু আমরা বুঝে গেলাম। তো আনএমপ্লয়মেন্ট রেটটা বের করে ফেললাম। ঠিক একইভাবে আমরা চাইলে আর একটা ইন্ডিকেটর আছে which is employment to population ratio. এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও মানে হচ্ছে যে পপুলেশনের মধ্যে কত পার্সেন্ট পিপল দে উইলিং টু ডু দ্য জব, মানে দে আর আন্ডার দ্য এমপ্লয়মেন্ট অর এমপ্লয়মেন্ট সেক্টর। সো এই ইন্ডিকেটরটা থেকেও কিন্তু আমরা আসলে ফাইন্ড আউট করতে পারি যে ওই দেশের লেবার ফোর্সটা বা ওভারঅল লেবার মার্কেটটা কেমন আছে। তো একইভাবে যেহেতু এটাও রেশিও, আমি বলেছিলাম যে রেট বা রেশিও দুটো একইভাবে বের করতে হয়। সো রিলেটেড টার্ম উইল বি ডিভাইডেড বাই দ্য টোটাল টার্ম ইনটু 100। তাহলে এমপ্লয়মেন্ট টু পপুলেশন, তাহলে এখানে যেহেতু পপুলেশনের কথা অলরেডি চলে আসছে, which means
এমপ্লয়মেন্ট এবং পপুলেশন এই দুটোর সাথে রিলেটেড যে টোটাল টার্মটা হবে সেটা কিন্তু এখানে আসবে। তো এমপ্লয়মেন্ট এবং পপুলেশনের সাথে রিলেটেড যদি আমি টোটাল টার্মটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট এটার সাথে টোটাল টার্ম লেবার ফোর্স, এবং যেহেতু মানে লেবার ফোর্সের সাথে মানে ওই যে বলছেন এমপ্লয়মেন্ট টু পপুলেশন, মানে পপুলেশন একটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি, তার মানে কিন্তু এখানে আমার ওয়ার্কিং এজ পপুলেশনে একটা বিষয় চলে আসে, এখানে লেবার ফোর্স কিন্তু আমার টোটাল টার্ম হওয়া উচিত না। সো এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও যখন আমি বের করতে যাচ্ছি তখন আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে এরকম যে employment to population related যে টার্মটা, that is number of people employed divided by the working age population into 100. সো একইভাবে এই ধরনের যদি আমি কোনো ম্যাথস দিই যে ফাইন্ড আউট দ্য এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও, তখন কিন্তু আমি দেখা যায় যে ওয়ার্কিং এজ পপুলেশনটা মেনশন করবো, নাম্বার অফ পিপল এমপ্লয়েড মেনশন করে দেবো। সো সাপোজ যদি কোনো দেশের ওয়ার্কিং এজ পপুলেশন এটা পার্সেন্টেজ আসে সাপোজ 70%, আমরা এটা ম্যাথ করলাম এবং এটা অ্যান্সার পেলাম 70%, which means working age population এর মধ্যে 70% they are willing to do any kind of job, এরকম অর্থাৎ তাদের পার্টিসিপেশনটা যেটা হবে যে 100 জনের মধ্যে 70 জনই কিন্তু পার্টিসিপেট করতে চাচ্ছে, একটা জব সেক্টরে আসতে চাচ্ছে, এইরকম একটা হচ্ছে কি আমরা একটা রেশিও পাবো। and the last one is labor force participation rate, এটাও যেহেতু রেট বললো সো একইভাবে আমরা এখানে হচ্ছে কি রিলেটেড টার্ম will be divided by total term into 100, so labor force যেহেতু বলে দিল সো আমরা লেবার ফোর্স রিলেটেড টার্ম হিসেবে আমরা লেবার ফোর্স কে আনবো and divided by total term এখানে again working age population আসবে multiply by 100. so labor force participation rate হচ্ছে গিয়ে একই কথা যে জব পাচ্ছি কি পাচ্ছি না এটা আমাদের হেডেক না, আমাদের টোটাল লেবার ফোর্সে কতজন আসলে উইলিংলি জব সেক্টরে আসে সেটা হচ্ছে এখানে আমরা ফাইন্ড আউট করছি। সো এই ইন্ডিকেটর গুলো দিয়ে আসলে আমরা বের করতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে যে একটা দেশের লেবার মার্কেটটা কতটা স্টেবল আছে, বা এই যে দেখেন আমি প্রত্যেকটা ইন্ডিকেটর নিয়ে ব্যাখ্যা করছিলাম, যে একটু আগে যখন আমরা ম্যাথও করলাম তখন আমরা ব্যাখ্যা করছিলাম যে 18% they are under the unemployment ratio and 83% they are under the employment ratio, এইভাবে যাচ্ছে। তো একটা দেশে যত আমরা বুঝতেই পারি যত বেশি পিপল কাজ পাবে সেই দেশ তত ভালো সিচুয়েশন আছে, যত কম কাজ পাবে তত খারাপ সিচুয়েশনে আছে। বা যদি এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও তো যাই, যদি ম্যাক্সিমাম পিপল জব পাচ্ছে বা সেই সিচুয়েশন আসে অবশ্যই আমি সেটাকে একটা ভালো সিচুয়েশন ধরবো। যদি আমি দেখি যে না লেবার ফোর্স পার্টিসিপেট অর্থাৎ কত পার্সেন্ট মানুষ আসলে জব সেক্টরে আসতে যাচ্ছে সেটার রেটটা যদি ভালো হয় তাহলে অবশ্যই আমি সেটাকে ভালো সিচুয়েশনে নিব। সো এই ইন্ডিকেটর গুলোকে মেজার করলে সাধারণত একটা দেশের লেবার মার্কেটের কি সিচুয়েশন আছে আমরা সেটা ইজিলি ফাইন্ড আউট করতে পারি। আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়ে এখানে আমরা যে ইন্ডিকেটর গুলো হচ্ছে গিয়ে এখানে আসলে আমরা ফ্যাক্টর হিসেবে নিব না, সেটা হচ্ছে মাইগ্রেন যদি হয়ে যায় সেটাকে আমরা মাই মিস্টেক, মানে আরো কিছু ইন্ডিকেটর আছে যেগুলোকে আমরা ক্যালকুলেশন করি না, মানে এরকম ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে নিয়ে আসি না, বাট যেগুলো আমাকে আমরা থিঙ্ক করতে হয় সেটা হচ্ছে মাইগ্রেশনের রেটটা কিরকম সেটা। এছাড়া হচ্ছে গিয়ে the people who wants full time job but getting the part time job, অর্থাৎ আমি ফুল টাইম জব করতে চাচ্ছি কিন্তু ফুল টাইম জব না পেয়ে পার্ট টাইম জব পাচ্ছি, এই দুইটা বিষয়ও কিন্তু আমরা সাধারণত লেবার মার্কেটে যখন ক্যালকুলেশন করব, যদি এটা ক্যালকুলেট করার জন্য কোনো ফর্মুলা নাই, এই জন্যই বললাম যে এগুলো হয়তো আমরা ফর্মুলা ওয়াইজ যেতে পারবো না, কিন্তু যখন আমরা ক্যালকুলেশনে যাবো এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট যে ওই ইকোনমিটা সিচুয়েশন ফাইন্ড আউট করার ক্ষেত্রে এবং লেবার মার্কেটের সিচুয়েশনটা ফাইন্ড আউট করার ক্ষেত্রে এই সিচুয়েশন ইম্পর্টেন্ট। সো এই আমরা কিন্তু ম্যাথসটা করে ফেলেছি, এরপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে এখন প্রশ্ন ম্যাথস দিব কিনা। হ্যাঁ আমি তো বললাম ছোট ছোট ম্যাথস দিতে পারি, তো এখান থেকে আমরা যে ম্যাথ গুলো করে আসলাম এই ধরনের ম্যাথস দিতে পারি। এরপর আমরা চলে যাব যে টাইপ অফ আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ আনএমপ্লয়মেন্টটা যে আমরা যাচ্ছি এটাকে আসলে আমরা কয়েকটা ভাগে ক্লাসিফাইড করে থাকি, তো সেটা নিয়ে আমরা একটু দেখবো। সো আমরা অ্যাকচুয়ালি এখানে 4টা ক্লাসিফিকেশন দেখবো এবং আমি যে রেফারেন্সটা ফলো করছি সেখানেও 4টা ক্লাসিফিকেশনই বলা আছে। আমি ম্যানকিউর বই অর্থাৎ যার বই থেকে আমরা লাস্ট চ্যাপ্টারটা পড়েছি মার্কেটের, ওনার বইয়ে আবার যখন আমরা এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট পড়েছি উনি কিন্তু 4টা না বলে 5টা ভাগ করেছে, অনেকগুলো ভাবে ভাগ করা যায়, কিন্তু মেইনলি পার্কিনের বই এটা ভালো লাগে যে উনি যে 4টা রেশিও দিয়েছে এটা দিয়ে আসলে সব ধরনের আনএমপ্লয়মেন্টটাই কভার আপ হয়ে যায়। আমরা এই 4টাই পড়বো
এছাড়া অনেক ধরনের ডিভাইডেশন দেখতে পারেন, কিন্তু আমরা যখন গো থ্রু করবো দেখবেন যে এখানে যে ডিভাইডেশন গুলো আছে এটার মধ্যে আসলে কভার আপ হয়ে যায়। সো ফার্স্ট টাইপ অফ আনএমপ্লয়মেন্ট আমরা এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, বা ইট হ্যাজ অ্যানাদার নেম হুইচ ইজ কল্ড সার্চ আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা কারেন্টলি যে জবটা করছি এটা হয়তো আমাদের করতে ভালো লাগে না করে উই আর সার্চিং ফর অ্যানাদার সুইটেবল ওয়ান, অর আমরা কোনো কারণে আমার জবটা চলেও যেতে পারে, তখন আমি আরেকটা জব, মানে আমি কিন্তু অলরেডি একটা জবে ছিলাম, আমার জবটা করতে ভালো লাগছে না, আমি ছেড়ে দিলাম, ছেড়ে অন্য একটা জব সার্চিং এ গেলাম, ওর আমার কোনো কারণে জব আমি টেম্পোরারি আমি জবটা লুজ করলাম, বা আমি কন্ট্রাকচুয়াল জবে ছিলাম, আমার কন্ট্রাক্ট রিনিউ হলো না, আমার জবটা চলে গেল, আমি আরেকটা জব, এবং আমি কিন্তু খুবই কেপেবল পারসন, আমি জানি যে আমি খুব ইজিলি আরেকটা জব পেয়ে যাচ্ছি। এই ধরনের সিচুয়েশন যখন হয়, অথবা ফ্রেশ গ্রাজুয়েট যারা হচ্ছে গিয়ে হাই স্কুল বা কলেজ থেকে কমপ্লিট করে বের হচ্ছে, অর্থাৎ গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হচ্ছে, তারা যখন কোনো জব সার্চ করে তখন যে সিচুয়েশন, তখন যে মানে আনএমপ্লয়েড সিচুয়েশন ক্রিয়েট হয়, এটাকে আমরা বলে থাকি যে ফ্রিকশনাল অর সার্চ আনএমপ্লয়েড। অর্থাৎ আমি ফ্রেশ গ্রাজুয়েট, আমি এখন একটা জব সার্চ করছি, এবং আমি তখন আমার যে সিনারিওটা হবে আমি সেটাকে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টে নিয়ে আসবো, বা আমি কারেন্টলি একটা জব করছি, আমি জবটা হতেই পারে আমি ডিসস্যাটিসফাইড, সো আই ওয়ান্ট টু সুইচ দ্য জব, আমি জবটা ছেড়ে দিলাম এবং অন্য আরেকটা জব সার্চে আছি, তখনই সেটাকে আমি ফ্রিকশনালের ভিতরে আনবো, বা আমি কোনো কারণে ফায়ার হয়ে গেলাম এন্ড আই এম লুকিং ফর এ বেটার ওয়ান, সো এটাও কিন্তু আমি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের মধ্যে নিয়ে আসবো। এবং ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টটা একটা ইকোনমির একটা কমন সিনারিয়েট, সবসময়ই একটা ইকোনমিতে দেখা যাবে যে কিছু পার্সন থাকবে দে ওয়ান্ট টু এন্টার দ্য জব, দে ওয়ান্ট টু এন্টার দ্য জব মার্কেট, হুইচ মিনস লেবার ফোর্স, সো এটা থাকবে। আবার হচ্ছে কিছু পার্সন থাকবে যে জব সুইচ করতে থাকবে, তো আবার কিছু পার্সন থাকবে যে যারা হচ্ছে গিয়ে অবশ্যই সবার কাছ থেকে তো স্যাটিসফাইড হবে না এমপ্লয়ার, তো সেখান থেকে কেউ কেউ ফায়ার হয়ে যাবে, দেন সে অ্যানাদার জবের জন্য সুইচ করে চলে যাবে। তো এই সিচুয়েশন গুলো কিন্তু একটা ইকোনমিতে সবসময় হতে থাকে। তো এই কারণে কিন্তু ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট ইজ এ ন্যাচারাল থিং ইন লেবার মার্কেট। এন্ড আমি যেটা বলতে চাচ্ছিলাম, কিছুদিন আগে একটা ট্রল হয়েছিল, আমি এটা নিয়ে বলবো যে তখন এরকম হয়েছিল যে আমাদের দেশের একজন পলিটিক্যাল পার্সন সে বলেছিল যে বাংলাদেশে কোনো বেকার নাই। এটা নিয়ে খুব হাসাহাসি হয়েছিল যে বাংলাদেশে বলে 26 লাখ মানুষ আনএমপ্লয়েড, সেখানে উনি বলেছে যে বাংলাদেশে কোনো বেকার নেই। এটা আসলে কিভাবে সম্ভব? তো বেসিক্যালি আমরা যদি রেশিও ওয়াইজ দেখি, একটু আগে আমরা রেশিওটা ফাইন্ড আউট করলাম, এই জন্যই বলছি যে আমরা রেশিও ওয়াইজ যদি দেখি, তো একটা ইকোনমি সাধারণত 4% যেই ইয়াটা থাকে, লেবার ফোর্সের 4% অ্যাকচুয়ালি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের মধ্যে সবসময়ই থাকে। আমি যদি আনএমপ্লয়মেন্ট গুলোকে অ্যানালাইসিস করি, এই 4% সবসময়ই আপনার ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের মধ্যে থাকবে। তো লেবার ফোর্সের যদি 4% ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের মানে হুইচ ইজ ন্যাচারাল থিং, এবং যদি কোনো দেশের আনএমপ্লয়মেন্ট রেটটা 4% থাকে, তাহলে আমরা এটাকে আসলে 0% লেভেল অফ আনএমপ্লয়মেন্ট ধরে নিই, বিকজ কোনো ইকোনমি অ্যাবসলিউট 0% আনএমপ্লয়মেন্ট লেভেলে যেতে পারবে না, কারণ অবশ্যই তার লেবার ফোর্সে কিছু না কিছু ফ্রেশ গ্রাজুয়েট এসে জয়েন করবে, কারণ স্টুডেন্ট অবশ্যই থাকবে, স্টুডেন্ট ছাড়া একটা ইকোনমি থাকতে পারে না। বা কিছু পার্সন থাকবে যারা যে বললাম যে তারা তাদের জবটা নিয়ে স্যাটিসফাইড নাও হতে পারে, তারা সেখান থেকে সুইচ করে অ্যানাদার জবে যেতে চাইতে পারে, তো সেটা হতে পারে। দেন হচ্ছে গিয়ে আবার কিছু পার্সন যে বললাম যে জব ডিসস্যাটিসফ্যাকশন অ্যারাইজ হলে দে কুড বি লুজ দেয়ার জব, তো এই সিচুয়েশনে কিন্তু অ্যারাইজ হতে পারে। সো 4% আনএমপ্লয়মেন্ট ইটস কোয়াইট নর্মাল থিং। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো ওই পলিটিক্যাল পার্সন উনি ওইটা দেখে যে ওই সময় বাংলাদেশে সাপোজ আনএমপ্লয়মেন্ট রেটটা 4% ছিল, তো তার মনে হচ্ছে যে অ্যাজ এ ইকোনমিস্ট আমিও বলবো 4% আনএমপ্লয়মেন্ট মানে এটা ন্যাচারাল থিং, সো বাংলাদেশে আসলে আনএমপ্লয়মেন্ট নাই। তো উনি ওই বেসিসে বলেছিলেন যে বাংলাদেশে আসলে কোনো বেকার নাই, কিন্তু এটা নিয়ে খুব ট্রল হয়ে গেছিল। কিন্তু আসলে কিন্তু যদি আমি ইকোনমিক টার্ম ওয়াইজ ক্যালকুলেশন করি, দ্যাটস ন্যাচারাল, যে আমাদের দেশে আসলে কিন্তু তখন আনএমপ্লয়মেন্ট ছিল না যদি উনার ক্যালকুলেশন। এখন বাংলাদেশের ডেটা হয়তো মিস্টেক আছে, সেখানে আপনি ক্যালকুলেশন হয়তো ভুল বলতে পারেন, সো সেই ক্ষেত্রে আমি এটা আসছি না, কিন্তু ওনার কথা অনুযায়ী কিন্তু এটা ঠিকই ছিল যে বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট রেট 4%, which means there is no unemployed person in বাংলাদেশ। এখন আপনি বলেন যে ম্যাডাম আমি তো এমবিএ করছি, আমার তো জব নেই সাপোজ। এখন এই যে একই কথা,
ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টে কিন্তু এটা বলছে যে আপনি এই ক্ষেত্রে হচ্ছে আপনি ফ্রেশ গ্রাজুয়েট, আপনি এখনো জবের জন্য চেষ্টা করছেন, তো এইখানে কিন্তু আপনাকে আমি আনএমপ্লয়েড সহজে বলতে পারবো না, বিকজ আপনি আপনার স্কিলটাকে বাড়াচ্ছেন। তো এটা আসলে কিন্তু এখানে আপনাকে কোনোভাবে আমি আপনাকে ছোট করতে পারি না, মানে এটাই হচ্ছে বিষয় যে আপনি আনএমপ্লয়েড না, আমার আমার ক্যালকুলেশন ওয়াইজ বা আমার ইন্ডিকেটর ওয়াইজ আপনি কোনোভাবে আনএমপ্লয়েড হতে পারেন না। আপনি চেষ্টা করছেন, এখনো ভালো কিছু হয়নি, ভবিষ্যতে হবে, সেটা আমরা ইয়ে করি, এবং সেটা ভালো যদি কিছু হয় সেজন্য কিন্তু আপনি আপনার স্কিলটাকেও ডেভেলপ করছেন। So, কোনোভাবে এটা আসলে আনএমপ্লয়েড এর মধ্যে পড়ে না, এটাই হচ্ছে বিষয় ছিল। Okay, the second type of unemployment is structural unemployment. Structural unemployment means when there is a structural change in all over the market. So for that purposes, the specific group of people, they lose their job. They are not unskilled, but because of the structural change, they lose their job. So this kind of situation is called structural unemployment. Say for example, আমরা যদি একটু মনে করি, আমরা যখন ছোট ছিলাম তখন দেখবেন যে টাইপিস্ট বলে একটা পজিশন ছিল, বা প্রত্যেকটা কোম্পানিতেই দেখা যেত বা অফিসে দেখা যেত যে টাইপিস্ট বলে একজন থাকতো, যার কাজ ছিল হচ্ছে কি বস যা যা বলতো তারা সারাদিন শুধু একটু টাইপ করতো, একটা মেশিন ছিল সেখানে টাইপ করতো। কালক্রমে এখন যেটা হলো যে আমরা এখন সবাই টাইপ করতে পারি, মাইক্রোসফট অফিস আসার পর আমরা সবাই নিজেরা টাইপ করতে পারি, নিজেদের মেইল বলেন বা আদার্স যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমরা নিজেরাই টাইপ করে দেন ইজিলি প্রিন্টারে প্রিন্ট করে আমরা হচ্ছে গিয়ে সেটা নিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু আলাদা করে এখন কোনো টাইপিস্ট দরকার নেই, যে যাকে আমি বলবো সে আমার কথা শুনে শুনে টাইপ করবে। এখন দেখেন টাইপিস্ট সে কিন্তু আনস্কিল না, তারও কিন্তু টাইপিং এর একটা স্কিল আছে, কিন্তু মার্কেটের একটা যে স্ট্রাকচারাল চেঞ্জ, অর্থাৎ মার্কেটে কোনো একটা কারণে একটা টেকনোলজিক্যাল চেঞ্জ হতে পারে, ডিমান্ড সেক্টরে একটা চেঞ্জ হতে পারে, এই কারণে এই স্পেসিফিক যে টাইপিস্ট যারা তাদের জবটা তারা লুজ করেছে। এইরকম কারণে যে ধরনের আনএমপ্লয়মেন্ট অ্যারাইজ হবে সেটাকে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট আমি বলতে পারি। যেমন আর একটা হতে পারে, সাপোজ ধরেন আমাদের দেশে এখন হচ্ছে গিয়ে আমি ধরে নিলাম যে বাইসাইকেলের কোনো ডিমান্ড নাই, ধরলাম বাইসাইকেলের কোনো ডিমান্ড নেই, সবার ডিমান্ড হচ্ছে গিয়ে আপনার রিক্সা বা হচ্ছে গিয়ে পাবলিক ট্রান্সপোর্ট বা আপনার যে কোনো অটোমোবাইলের প্রতি। তো তাহলে কি হবে, যারা বাইসাইকেল মেক করতো বা বাইসাইকেল মেকিং এর সাথে যারা যুক্ত ছিল তারা কি হবে, তারা হঠাৎ করে তাদের জবটা লুজ করবে। তো এই যে তারা যে লুজ করলো, এই সিচুয়েশনটাকে আমরা কিন্তু স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের মধ্যে নিয়ে আসতে পারবো। বা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যেটা হচ্ছে, অটোমোবাইল মানে কার মেকিং এর ক্ষেত্রে যেটা হয় যে মানে ইকুইপমেন্ট গুলো খুব হেভি হয়, সো এটা আসলে মানে আমরা লেবার দিয়ে কাজ করানোর থেকে এখানে রোবট দিয়ে কাজ করানোটা হুইচ ইজ মোর ইজিয়ার। সো দেখা যাচ্ছে যে তখন দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে গিয়ে এই লেবার দিয়ে আমি কাজ করাচ্ছি, এই কারণে হচ্ছে গিয়ে লেবার দিয়ে আমি কাজ না করে এই সিকিউরিটি পারপাসে আমি রোবট দিয়ে সেই তাদেরকে রিপ্লেস করে দিচ্ছি। সো ওইখানে যারা অটোমোবাইল ওয়ার্কার ছিল দে আর নট দ্য আনস্কিল ওয়ান, বাট দেখা যাচ্ছে যে এখানে সিকিউরিটি পারপাসে বা টেকনোলজিক্যাল একটা চেঞ্জের কারণে দে লুজ দেয়ার জব। সো এই যে এই সিচুয়েশনটা, সেটাকেও কিন্তু আমি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের মধ্যে নিয়ে আসছি। তো এটাই বলতে চাচ্ছি যে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টটা এমন হবে যে মার্কেটে কোনো চেঞ্জ আসতে পারে, সেটা ডিমান্ড সেক্টরে চেঞ্জ আসতে পারে বা মার্কেটে স্ট্রাকচারে ওভারঅল একটা চেঞ্জেস এসে যেতে পারে। এই কারণে যে আমি যে মার্কেটে যে চেঞ্জ, আমি যে ধরনের চেঞ্জটা পাবো সেটাকে হচ্ছে কি আমরা বলবো যে আমার স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এবার আসি হচ্ছে কি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। সাইক্লিক্যালের নামটা শুনে বোঝা যাচ্ছে যে একটা সাইকেল ওয়াইজ দেখা যাবে যে আমরা যদি একটা টাইম ফ্রেম চিন্তা করি, সেখানে দেখা যাবে যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে মানুষ আনএমপ্লয়েড থাকছে। তো এই সিচুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপনার সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। যেমন আমি এটাকে বাংলাদেশের আমি হচ্ছে গিয়ে কৃষি শ্রমিকদের নিয়ে বলতে পারি, এগ্রিকালচার ওয়ার্কার যারা থাকে, দেখবেন যে একটা ফসল তোলার পরে, যে কোনো মৌসুমে একটা ফসল তোলার পরে তারা কিছু সময়ের জন্য আনএমপ্লয়েড হয়ে যায়, অর্থাৎ দেখা যায় যে ফসলটা মানে হারভেস্ট পিরিয়ড শেষ,
তারপরে কিন্তু কিছুদিন আমার ওই ল্যান্ডটা ফেলে রাখতে হয়, দেন আমরা নতুন করে আবার যে ধরনের প্রোডাকশন সেটাতে যেতে হয়। তো ওই যে ধরেন সাপোজ ফর 7 days or 1 month দে আর বিকামিং আনএমপ্লয়েড। তো এই যে একটা সাইকেল, অর্থাৎ প্রতি বছরই দেখা যায় যে নির্দিষ্ট সময়ে তাদের কোনো কাজ থাকে না। এই যে এইরকম যখন হয় তখন সেটাকে আমরা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টের মধ্যে আনতে পারি। যেমন হচ্ছে গিয়ে আমরা যদি এটাকে আরো একটু আসি, ব্রিক ফিল্ডে যারা ওয়ার্কার থাকে, ব্রিক ফিল্ডে যখন ইট গুলোকে পোড়ায় তখন হচ্ছে কি তাদের কাজ থাকে, কিন্তু আমরা যখন বর্ষা মৌসুমে আসবো, রেইনি সিজনে কিন্তু ইট গুলোকে পোড়ানো যায় না বা সেখানে কোনো সুযোগ থাকে না। তো তখন কিন্তু দেখা যায় যে ব্রিক ফিল্ডে কিন্তু কাজ হয় না। তো তারা কিন্তু স্কিল লেবার, কিন্তু একটা নির্দিষ্ট সাইকেল, অর্থাৎ রেইনি সিজনে তারা কিন্তু দে লুজ দেয়ার জব। সো দিস কাইন্ড অফ আনএমপ্লয়মেন্ট ইজ কল্ড সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট সাইকেলে দেখা যাবে যে তারা আনএমপ্লয়েড থাকবে, তখন সেটাকে আমরা সাইক্লিক্যাল আনএমপ্লয়েড বলবো। যেমন স্টিল ওয়ার্কারদের, এখানে স্টিল ওয়ার্কার এক্সাম্পল আমি দিয়েছি। স্টিল ওয়ার্কারদের ক্ষেত্রে যেটা হয় যে যখন স্টিলটা মেক হয়ে যায়, ওটাকে কুলিং একটা প্রসেস থাকে, যে কুলিং প্রসেসের সময় আসলে রোবট দিয়ে কাজ বা মেশিনারিজ এর মাধ্যমে কাজ করে, তখন সব লেবারদের দরকার পড়ে না। সো ওই সময় কিন্তু স্টিল ওয়ার্কারদের কিন্তু তারা তারা হচ্ছে গিয়ে তাদের মানে তারা তাদের ইয়াটা থেকে, জবটা থেকে কিছুদিনের জন্য তাদেরকে আপাতত মানে যেটা বলা ছাঁটাই করা হয় বা তাদেরকে লে অফে রাখা হয়। তো এই সিচুয়েশনটাকে কিন্তু আমরা আপনার হচ্ছে গিয়ে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টের মধ্যে নিয়ে আসবো। এরপরে হচ্ছে গিয়ে লাস্ট যেটা হচ্ছে গিয়ে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট বলছে যে কোনো কারণে যদি একটা ইকোনমিতে আমরা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টও দেখতে পাচ্ছি, বা ফ্রিকশনাল তো অবভিয়াসলি থাকবে, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টও দেখতে পাচ্ছি, বা তিনটাই দেখতে পেলাম, স্ট্রাকচারাল, সাইক্লিক্যাল, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট তিনটাই দেখতে পেলাম। অর্থাৎ when one, two or three types of unemployment is happening in an economy, that situation is called ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ একটা দেশে যদি 2-3 ধরনের আনএমপ্লয়মেন্ট তিনটাই দেখা যেতে থাকে বা দুইটা দেখা যেতে থাকলো, তখন আমি সেটাকে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট বলে থাকবো। সো এখানে যেটা হয় যে ন্যাচারাল আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে যে কোনো ইকোনমিতে আসলে আমরা যে আনএমপ্লয়মেন্ট রেটটা ক্যালকুলেশন করে আসি, এটা বেসিক্যালি ইটস ইকুয়াল টু দ্য ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট, বিকজ এটার মধ্যে ফ্রিকশনাল তো আমি বললাম যে অবভিয়াসলি থাকবে, এছাড়া বাকি যেটা স্ট্রাকচারাল বা সাইক্লিক্যাল সেটা কিন্তু এখানে অ্যাডেড হয়ে আসে। সো লাস্ট আমরা যেটা বের করলাম যে 17% আনএমপ্লয়মেন্ট রেট, সো ওটা কিন্তু আসলে আমরা ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেটটাই বের করেছিলাম। এরপর আমরা চলে যাই হচ্ছে গিয়ে ইনফ্লেশন এন্ড ডিফ্লেশন। আমি এখানে আবারও বলেছিলাম যে ইনফ্লেশন ডিফ্লেশনটা আমরা ডেফিনেশনটা পড়বো, কিন্তু ইনফ্লেশনের ক্যালকুলেশন করাটা হয়তো শিখবো না, কারণ উই হ্যাভ অনলি 10 minutes লেফট ফর আওয়ার এক্সাম। সো ইনফ্লেশনটা কি বলছে? ইনফ্লেশনের ডেফিনেশন এভাবে বলে যে ইনফ্লেশন মিন্স ইনক্রিজ ইন এভারেজ প্রাইস লেভেল অফ গুডস এন্ড সার্ভিসেস ওভার দ্য পিরিয়ড অফ টাইম। সো এভারেজে যখন প্রাইস লেভেলটা ইনক্রিজ করবে, এই সিচুয়েশনটাকে আমরা সাধারণত ইনফ্লেশন বলে থাকি। যেমন যদি আমি বাংলাদেশের কারেন্ট ইনফ্লেশন রেটটা দেখি, আমি লাস্ট টাইম যে ইনফ্লেশনটা দেখেছি হুইচ ইজ মোর দ্যান 7%। সো আমি আমার হিসেবের সুবিধার জন্য, আমি বোঝানোর জন্য আমি 10% নিলাম। So suppose in Bangladesh the current inflation rate is 10%. So what does it mean? আপনি বলবেন যে ম্যাডাম জিনিসপত্রের দাম 10% বেড়েছে। আচ্ছা 10% বাড়াটা আসলে বলতে কি বোঝাচ্ছি? সাপোজ যে প্রোডাক্টটার দাম 100 টাকা ছিল, সাপোজ আপনি একটা প্রোডাক্ট 100 টাকায় পেতেন, ইনফ্লেশন রেট 10% হয়ে যাওয়া মানে হচ্ছে 100 টাকার প্রোডাক্টটা 110 টাকাই পাবেন, অর্থাৎ একই জিনিস আপনি বেশি দামে কিনবেন। এখন আপনি ধরেন মোবাইল ফোন, সেটাকেও আপনি 10% অতিরিক্ত দামে কিনতে হবে, বা হচ্ছে গিয়ে আপনি চাল ডাল কিনতে যাচ্ছেন সেটাকেও 10% অতিরিক্ত দামে কিনতে হবে, বা আপনি যদি সাপোজ মানে আমি বেসিক নিডস কিনতে গেলে আমাকে এক্সট্রা 10% দিতে হবে, আবার হচ্ছে গিয়ে আমি বেসিক নিডস দিতে গেলে আপনাকে এক্সট্রা 10% পে করতে হবে, অথবা হচ্ছে গিয়ে আপনি আপনি যদি আপনার লাক্সারি কোনো প্রোডাক্ট পারচেস করতেন, সেখানেও কিন্তু আপনাকে এক্সট্রা 10% পেমেন্ট করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু এমন না যে আপনি বেসিক নিডসে যাচ্ছেন বলে আপনাকে প্রাইস রেট বাড়বে, লাক্সারি প্রোডাক্টে বাড়বে, তা না। ইনফ্লেশন রেট বাড়া মানে হচ্ছে কি ওভারঅল যা প্রোডাক্ট আছে প্রত্যেকটারই দাম ওই পার্সেন্ট ওয়াইজ বেড়ে যাবে, কিন্তু ইউ আর গেটিং দ্য সেম অ্যামাউন্ট অফ প্রোডাক্ট জাস্ট লাইক বিফোর। সো ইনফ্লেশন রেট বাড়া মানে হচ্ছে কি আমাদের
পারচেসিং পাওয়ার কমে যাওয়া, অর্থাৎ আমরা বেশি বেশি টাকা স্পেন্ড করছি কিন্তু উই আর গেটিং দ্য সেম অ্যামাউন্ট, এরকম একটা সিচুয়েশন হয়। সো এখন যেমন আমাদের দেশে এমপ্লয়মেন্ট বাড়ছে, সরি মাই মিস্টেক, ইনফ্লেশন রেটটা বাড়ছে। তো এটা দিয়ে আমরা বুঝতে পারছি যেমন আমাদের যেটা মনে হয় যে আমরা যে পরিমাণ টাকা নিয়ে মার্কেটে যাই, আমরা দেখা যায় যে আমরা কিন্তু তার থেকে অনেক কম পরিমাণ হচ্ছে গিয়ে অ্যাসেট, সরি অনেক কম পরিমাণ গুডস এন্ড সার্ভিসেস কিন্তু পারচেস করতে পারি, বিকজ আমাদের আনএমপ্লয়মেন্ট রেটে ওরকম হাই, এই জন্য এটা মনে হয়। ওকে, এরপরে আমরা আসি দ্য অপোজিট অফ দ্য ইনফ্লেশন ইজ ডিফ্লেশন, অর্থাৎ আমি যখন বলছি দ্য ইনক্রিজ ইন এভারেজ প্রাইস লেভেল, দ্যাটস কল্ড ইনফ্লেশন, এন্ড দেন কোনো কারণে দেয়ার ইজ এ ডিক্লাইন অর ডিক্রিজ ইন এভারেজ প্রাইস লেভেল, সেটাকে আমরা সাধারণত বলে থাকি ডিফ্লেশন। ওই একই রকম মজার একটা বিষয় আছে, একটা ইকোনমিতে নরমালি ইনফ্লেশন রেটটা 4% থাকাটাকে আমরা এটাকে নরমাল ধরি, অর্থাৎ একটা ইকোনমিতে যদি 4% ইনফ্লেশন রেট থাকে ইটস কোয়াইট নরমাল, because there is a relationship between inflation rate and unemployment. So একই জিনিস 4% যদি ইনফ্লেশন রেট থাকে ওইটা ইকোনমির জন্য যে কোনো ভাবে নরমাল। সো কোনো কারণে যদি একটা ইকোনমিতে ইনফ্লেশন রেট 4 to 0% এর মধ্যে চলে যায়, তাহলে সেটাকে আমরা সেই ডিফ্লেশনের মধ্যে নিয়ে যাই, যে প্রাইস লেভেল উল্টা না বেড়ে ওভারঅল প্রাইস লেভেল কমে যাচ্ছে, তো সেটাকে আমরা ডিফ্লেশনে যাবো। তো এখন আপনাদের হয়তো মনে হতে পারে যে ডিফ্লেশন থাকা মনে হয় একটা ইকোনমির জন্য ভালো, বাট না, আমি আবারও বলছিলাম যে আনএমপ্লয়মেন্টের সাথে ইনফ্লেশনের একটা রিলেশনশিপ আছে, এন্ড দ্য রিলেশনশিপ ইজ নেগেটিভ, অর্থাৎ ইনফ্লেশন রেট যত বাড়বে বুঝতে হবে সেই দেশের আনএমপ্লয়মেন্ট রেট কম, মানে মানুষ বেশি বেশি জব পাচ্ছে বা মানুষের লিভিং স্ট্যান্ডার্ড ভালো হচ্ছে। সো যদি ডিফ্লেশন হয় হুইচ মিন্স মানুষের হাতে কিন্তু জব নাই, লিভিং স্ট্যান্ডার্ড কমে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন হবে। সো আমি কখনোই এটা বলা যাবে না যে ইনফ্লেশন, হাই রেট অফ ইনফ্লেশন থাকাটা ভালো, বরঞ্চ হচ্ছে গিয়ে যদি ইনফ্লেশনটাকে আমরা একটা মডারেট লেভেলে রাখতে পারি সেটাই কিন্তু আমরা বলবো যে ভালো, বিকজ ডিফ্লেশন থাকলে আমাদের দেশে আনএমপ্লয়মেন্ট রেটটা বাড়তে থাকবে যদি ইনফ্লেশনের সাথে আমার রিলেশনশিপটা নেগেটিভ। ওকে, এরপরে একটু শর্টকাটে চলে যাবো, ইনফ্লেশনের কারণে কি ধরনের অসুবিধা আসলে আমরা ফেস করি সেটা নিয়ে একটু যাব। ইনফ্লেশনের কারণে যেটা হয় যে এটাই বলছিলাম যে যদি ইনফ্লেশনটা খুব বেশি মাত্রায় থাকে তখন যেটা হয় যে ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, অর্থাৎ আমার আমি আচ্ছা কমন সেন্সে বলি যে প্রাইস লেভেল বাড়ছে, প্রাইস লেভেল বাড়া মানে কি, আমি ওভারঅল যে টাকা স্পেন্ড করতাম আমার গুডস এন্ড সার্ভিসেস কনজাম্পশন পারপাসেস, তার থেকে এখন আমি বেশি স্পেন্ড করব। সো আমি স্পেন্ড বেশি করা মানে হচ্ছে আমার এখানে আমার ইম্প্যাক্টটাতে আমার এখানে কিন্তু ইনকামের উপর ইম্প্যাক্ট পড়বে। সো ইনকামের উপরে যদি ইম্প্যাক্ট পড়বে which means আমি কিন্তু ইনকামের উপরে যদি আমার ইম্প্যাক্ট পড়বে which means আমি কিন্তু আমার পকেট থেকে অতিরিক্ত টাকা বের হয়ে যাচ্ছে। সো আমার ইনকাম যেটা যে যতটা আর্ন করার কথা, যেমন সাপ্লায়ার এখানে সে দেখা যাবে যে তার তুলনায় অতিরিক্ত ইনকাম করে ফেলছে, তো এখানে ইনকামের একটা রিডিস্ট্রিবিউশন চলে আসে। একইভাবে ওয়েলথের একটা রিডিস্ট্রিবিউশন চলে আসে, যখন আমি দেখবো যে প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে, আমার যা ইনকাম সেটা দিয়ে আমি হচ্ছে গিয়ে এটাকে সাপোর্ট দিতে পারছি না, তখন কিন্তু আমরা আমার অন্য জায়গা থেকে অ্যাসেট আমার ওয়েলথটাকে নিয়ে এসে কিন্তু আমি এখানে সাবসিডি দেওয়ার চেষ্টা করছি, ওয়েলথটাও কিন্তু এখানে রিডিস্ট্রিবিউট হয়। এবং যখন হাই রেট অফ ইনফ্লেশন থাকে, আমি যেটাকে বলছি যে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে রিয়েল সিনারিওটা, অর্থাৎ রিয়েল জিডিপি যদি আমরা যাইতাম, অর্থাৎ যেখানে আমরা রিয়েল সিনারিওটা বের করতে পারি, সেখানে আমরা দেখা যায় হাই রেট অফ ইনফ্লেশন মিন্স হচ্ছে গিয়ে আমার কিন্তু পারচেজিং পাওয়ার কমে যাওয়া, মানে আমার ক্রয় ক্ষমতা কমে যাওয়া, ক্রয় ক্ষমতা কমে যাওয়া টা কিন্তু রিয়েল জিডিপিটা একটা ইম্প্যাক্ট ফেলে, যেটা কিনা রিয়েল জিডিপি কে লো করে ফেলে বা এমপ্লয়মেন্টটাকে লো করে ফেলে, এটা হয়। এছাড়া যে ডাইভার্স রিসোর্সেস ফ্রম দ্য প্রোডাকশন, এখানে যেটা হয় যে যেহেতু কিছু স্পেসিফিক সেক্টরে প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়, তো এই কারণে দেখা যায় যে যেই রিসোর্সটা অর্থাৎ ইনপুটটা র ম্যাটেরিয়ালস গুলো যেখানে ইউজ করার কথা সেটাকে আমরা সেভাবে না করে মিস ইউজ করি, অর্থাৎ আমরা প্রফিট হওয়ার জন্য দেখা যাচ্ছে যে হয়তো এগ্রি সেক্টরে প্রোডাকশন আমার এখন কম হলেও হতো, আমরা দেখা যাচ্ছে প্রফিট হওয়ার জন্য আমরা এগ্রি সেক্টরের প্রোডাকশনে বেশি চলে যায়, এরকম একটা সিচুয়েশন কিন্তু আমরা এখানে দেখতে পাই। ওকে, এরপরে আসলে সিপিআই বা পিপিআই আরো যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে আমরা আসলে ইনফ্লেশন রেটটা ক্যালকুলেশন করতে পারতাম। তো আমরা যেহেতু হচ্ছে কি আমি বলেছি যে ম্যাথসটাতে আমরা যাব না, সো আমরা হচ্ছে এখন ইয়াতে চলে আসছি,
তো এখন আমি হচ্ছে আপনাদের গুগল ক্লাসরুমে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আসলে কোশ্চেন অ্যাসাইন হয়ে যাবে। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। না আমাদের এই যে পরীক্ষাটা এখন হবে সেটা কি ম্যাম ওয়ার্ডে সাবমিট করলে হবে? আচ্ছা, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস এক্সাম, ফার্স্ট ক্লাস টেস্ট আমরা যেভাবে দিয়েছি, আমি বলেছিলাম মানে ইনস্ট্রাকশন যেরকম ছিল এটার জন্য ঠিক সে একইভাবে, অর্থাৎ আপনি যদি হ্যান্ড রিটেনও দেন আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। আপনাদের যেহেতু আমি ইয়াতে করি নাই, আচ্ছা গুগল ফর্মে যেহেতু কোশ্চেনটা মেক করি নাই এই জন্যই বললাম, গুগল ফর্মে যেহেতু মেক করি নাই এই জন্যই বললাম যে যদি আপনি হ্যান্ড রিটেন দেন ওটাও অ্যাকসেপ্টেড হবে, যদি সেটা হচ্ছে গিয়ে আপনার হ্যান্ড ম্যাডাম রিটেন টাইম কতটা 50 Thank you, মিনিট, ma'am. 50 মিনিটস হচ্ছে আপনার টাইম দেওয়া। এবং আচ্ছা গুগল ক্লাসরুম রিফ্রেশ করলে আপনাদের মনে হয় কোশ্চেন অ্যাসাইন হয়ে যাবে এখন। সো মানে 50 মিনিট হচ্ছে পরীক্ষার জন্য সময় দেওয়া, আর বাকি 20 মিনিট হচ্ছে আপনার সাবমিশনের জন্য। সো আপনার লাস্ট টাইম অফ সাবমিশনটা পাবেন হচ্ছে গিয়ে 10টা 40, বাট 10টা 40 পর্যন্ত আপনাদের টাইমিং না, আজকে যেটা বলছিলাম ক্লাসের শুরুতে আপনাদের টাইমিংটা হচ্ছে 10টা 20 পর্যন্ত। 10টা 20 পর্যন্ত লেখা শেষ করে কাইন্ডলি তখনই ছবি তুলে একটা ফাইলের মধ্যে পিডিএফ করে আমাকে সাবমিট করে দিবেন। আদারওয়াইজ যেটা হবে যে আমি আজকে কোনোভাবে কোনো লেট সাবমিশন একসেপ্ট করব, এবং 10টা 40 টাইমিং দেওয়া তার মানে হচ্ছে গিয়ে গুগল যেটা করে যে 10টা 39 বেজে 59 সেকেন্ড যখন হবে এর মধ্যে যারা সাবমিট করবেন তাদেরটাই সে পারফেক্ট টাইমিং দেখাবে, এরপরে এগুলো হচ্ছে লেট সাবমিশনে দেখাবে। ম্যাম এটা তো এখনো তো আপডেট হয়নি এসে আচ্ছা এখন ক্লাসরুমে। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি ম্যাম তাহলে। কোশ্চেন তো আসেনি এখনো। আচ্ছা আপলোড করে দিচ্ছি, অনেক সময় 2-1 মিনিট এদিক ওদিক করে ফেলে এই জন্য করছি না। সো আপনারা একটু দেখেন আপনাদের কোশ্চেন হচ্ছে কি অ্যাসাইন করা হয়েছে। ম্যাম আসছে। জি হুম, ম্যাম। আচ্ছা সো একইভাবে একটা ওয়ার্ড ফাইলে কোশ্চেন দেওয়া আছে। আসো, আচ্ছা যাও যাও, ওয়ার্ড ফাইলে একটা কোশ্চেন দেওয়া আছে, একইভাবে কোশ্চেন অ্যান্সার করবেন। আর কি বলবো, তারপরে হচ্ছে গিয়ে লিখে ম্যাম আমাকে। আমরা কি আর ক্লাস মানে মিডের আগে তো মানে ফাইনাল আগে তো আমাদের ক্লাস দিতেই শেষ। ফাইনালের আগে আমাদের কোনো ক্লাস নাই, এটাই আমাদের লাস্ট ক্লাস, এটা হচ্ছে আমাদের অফিসিয়ালি লাস্ট ক্লাস সবার সাথে। কি ম্যাম কি সেটাই বলছে এখন এটা লাস্ট ক্লাস। আচ্ছা কোশ্চেনটা দেখেন, যদি ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোশ্চেন ইউ ক্যান আস্ক মি। আচ্ছা আমি তো কোশ্চেনে বলে দিই এখানে কোনো চয়েস নাই, অর্থাৎ আমি 7টা কোশ্চেন দিচ্ছি, 7টা কোশ্চেনের 7টারই অ্যান্সার করতে হবে, দেয়ার ইজ নো চয়েস ফর ইউ। মার্কস হচ্ছে 20 মার্কসটাকে আমি 10-এ কনভার্ট করে দিব। অ্যান্সার করবেন হচ্ছেন যদি আমি কোথাও বলে দিই যে ড্র দ্য রিলেভেন্ট ফিগার, অর মানে ছবিটা যদি মেনশন করে দিই তার মানে হচ্ছে গিয়ে রিলেটেড যে ছবিটা হচ্ছে আমরা যে ফিগারটা শিখে আসি সেটা কিন্তু এটার সাথে ড্র করতে হবে। এই সো আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে মিটিংটা আমি এন্ড করে দিব, আপনারা এক্সাম দিতে থাকবেন। ম্যাম 7টা কোশ্চেনের জন্য টাইমটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, একটু বাড়ানো ছোট যায় ছোট কিনা? কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন। ম্যাম এই যে এক্সপ্লেনেশন আছে এখানে এক্সপ্লেনেশন গুলো খুব বড় না, এই কারণেই হচ্ছে কি আমি ছোট ছোট আমার হিসেব করেছি যে 7টা কোশ্চেন এক একটা লিখতে 5 মিনিট করে সময় লাগবে, আর 7টা 35। জি ম্যাম। ছোট ছোট মানে টু বি অনেস্ট আসলে এগুলো ছোট ছোট কোশ্চেন, এই কারণেই হচ্ছে কি এভাবে দেওয়া। আচ্ছা একটু দেখেন আপনারা।
একজন ক্লাসমেট। ওকে, কোশ্চেন করতে চাচ্ছিলেন কেউ একজন, বলেন। ম্যাম সিরিয়াল কি বলি সিরিয়াল মেইনটেইন, হ্যাঁ অবভিয়াসলি সিরিয়াল ব্রেক করতে পারবেন, সিরিয়াল মেইনটেইন করা ইজ নট ম্যান্ডেটরি। কোশ্চেন লিখতে হবে না, মানে কোশ্চেন লেখার কোনো দরকার নেই, অ্যানসার টু দ্য কোশ্চেন 1 2 3 এইভাবে লিখলেই হলো, কোশ্চেন লেখারও কোনো বিষয় নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় কারো কোনো কোশ্চেন নেই। হ্যাঁ কোশ্চেন অনেকগুলো দিয়েছে, 7টা কোশ্চেন দিয়ে রেখেছি আই নো, বাট ওগুলো লিখতে আসলে যে আমি যেমন ধরেন কোশ্চেন গুলো ডিফাইন পারফেক্ট কম্পিটিটিভ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের ডেফিনেশন হচ্ছে দুই লাইনের। সো এইটার জন্য নিশ্চয়ই আমার অনেক কিছু লেখার প্রয়োজন নাই। সো ওটাই বলছি, অ্যানসার গুলো 2টা কোশ্চেন অ্যানসার আছে যে দুটো বড়, বাকিগুলো সবগুলো হচ্ছে ছোট ছোট কোশ্চেন অ্যানসার। সো ওইভাবে ছোট ছোট কোশ্চেন অ্যানসারই দিবেন। আর হচ্ছে গিয়ে ফাইনালের ব্যাপারে যেটা বলবো যে এইভাবে কোশ্চেনটা এরকম অনেকগুলো কোশ্চেন দেওয়ার রিজনে এটা যে আপনারা যাতে ফাইন্ড আউট করতে পারবেন যে ফাইনালে কোশ্চেন গুলো কেমন হতে পারে। আর আমি আবারও বলছি, মেসেঞ্জার গ্রুপে সেটা নিয়ে কমেন্ট করার কিছু নাই, আমি কখনো সাজেশন দেই না ফাইনালের আগে, আমি কোনো কোর্সেই দেই না, এটা বিবি এমবিএ হোক কোনো কোর্সে আমি সাজেশন দেই না। আমি সাধারণত বলি আমি ক্লাসে যা পড়েছি সেখান থেকে ছোট ছোট প্রশ্ন করি। আজকে পর্যন্ত যা যা পড়ালাম এখান থেকে ছোট ছোট প্রশ্ন করব, যেমন আজকে যেমন আনএমপ্লয়মেন্টের উপরে পড়ালাম, আনএমপ্লয়মেন্ট রিগার্ডিং আনএমপ্লয়মেন্ট আমি ছোট ছোট প্রশ্ন করতে পারি। এই যে আনএমপ্লয়মেন্ট রেট ফাইন্ড আউট করা শিখলাম, এখানে ফর্মুলাটাও আস্ক করতে পারি, এমপ্লয়মেন্ট রেটের ফর্মুলা আস্ক করতে পারি, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কি এগুলো প্রশ্ন করতে পারি। এর আগে আমরা মার্কেট পড়ে আসছি, সাপোজ মনোপলি মার্কেট কি, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, ওই দুটোর মধ্যে ডিফারেন্স কি, মনোপলিস্টিক কম্পিটিশন কি, এগুলোই অনেক বড় কোশ্চেন। দেন তার আগে আমি ডিমান্ড সাপ্লাই পড়েছি, ডিমান্ড সাপ্লাইতে আমরা বলেছিলাম যে ডিমান্ড সাপ্লাই প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা করে কোশ্চেন করা যায়। তো এইভাবে যদি ছোট কোশ্চেন অ্যান্সার ছোট ছোট পয়েন্ট গুলো ধরে যদি আপনারা স্টাডি করেন, আমার কথা হচ্ছে জাস্ট রিডিং পড়লেই হবে, আমার যে রেফারেন্সটা দেওয়া বইগুলো শেয়ার করা সেগুলো যদি আপনারা রিডিং পড়েন তাহলেই দেখা যাবে যে বেসিক আইডিয়া গুলো থাকবে। আই উইল আস্ক স্মল কোশ্চেন ফ্রম দোজ বেসিক আইডিয়াস। সো বেস্ট অফ লাক। হ্যাঁ বলেন। 1 নম্বর আর 7 নম্বর কোশ্চেন দুইটা লিখতে তো 20 মিনিট লাগবে। 1 নাম্বার আর 7 নাম্বার কোশ্চেন দুটো লিখতে 7 মিনিট 14 মিনিট লাগবে, কখনোই 20 মিনিট লাগার মতো কোনো কোশ্চেন আমি দেই নাই, ওটাই বললাম। সো এখন লিখতে থাকেন, তাহলে বেস্ট অফ লাক। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে মেসেঞ্জার গ্রুপে কমেন্ট করেন, কোশ্চেন রিলেটেড প্রবলেম হলে মেসেঞ্জার গ্রুপে কমেন্ট করবেন। ম্যাম একটা কোশ্চেন ছিল, জি জি বলেন। এটা ছিল ওয়ার্ডে লিখতে, এখন ওয়ার্ডে হ্যাঁ তো অবশ্যই আমরা লিভ করছি, ওয়ার্ডে লিখেন বা হ্যাঁ লিভ করতে পারেন, যাদের কোনো প্রবলেমে লিভ করে ওয়ার্ডে। আমি বলেছি ফার্স্ট ক্লাস টেস্টের মতো, সো আমি এটা বলাই ছিল, ওয়ার্ডে লেখেন, হ্যান্ড রিটেন দেন, পিডিএফ করে আমাকে কনভার্ট করে পাঠান, আমার কোনো প্রবলেম নাই। জাস্ট আমি বলেছিলাম যে সবগুলো ফাইল যাতে একটা ফোল্ডারের ভিতরে থাকে যখন আমাকে সেন্ড করবেন। 10টা পেজ হলো, 10টা পেজ যাতে একটা ফোল্ডারের উপর কন্টিনিউয়াসলি থাকে, 1 2 3 4 5 পেজ। আর খাতার উপরে নাম, আইডি, ক্লাস টেস্ট নাম্বার 2 এটা লিখতে হবে, এই কোনো কভার পেজও মেক করতে বলিনি। সো এক্সাম দেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড বেস্ট অফ লাক ফর দ্য ফাইনাল এক্সাম এন্ড ফর টুডেস ক্লাস টেস্ট 2। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।